ইয়েমেনে ইসরায়েলি হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস, বাড়ছে হতাহতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে আটকা বহু পরিবার, খাদ্য ও বাসস্থানের তীব্র সংকট। শব্দের চেয়ে ৯ গুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ফিলিপাইনের ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই গৃহহীন সহস্রাধিক পরিবার, ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর। ইয়েমেনের রাজধানী সানার একটি ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে। গত 10 সেপ্টেম্বর বুধবার চালানো এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠছে এবং মানুষের ব্যবহৃত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হামলার মূল লক্ষ্য ছিল হুথি নিয়ন্ত্রিত একটি ভবন, যেখানে ২৬ সেপ্টেম্বর এবং আল ইয়েমেন নামে দুটি সংবাদপত্রের কার্যালয় ছিল। যদিও আবাসিক ভবনগুলোতে সরাসরি আঘাত হানা হয়নি, তবে বিস্ফোরণের প্রচণ্ডতার কারণে আশেপাশের অনেক ভবন ধসে পড়ে। এর ফলে বহু সাধারণ নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৪৬ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। ঘটনার পর অনেক বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম ফাকি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটার সময় বলেন, এই হামলায় বহু পরিবার তাদের সবকিছু হারিয়েছে। এটি ছিল আবদুল্লাহ সাবামির বাড়ি। তার ছেলে ওসামার স্ত্রী, যিনি একজন ডাক্তার ছিলেন। ইসরায়েলি বিমান হামলায় তারা মৃত। আর এটি আজ্জুবের বাড়ি। আপনি কি কল্পনা করতে পারেন? রাতারাতি 5টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। আহমেদ আজ্জুব নিজেও নিহত হয়েছেন এবং তার মেয়ে এখনও হাসপাতালে। ধ্বংসস্তূপ থেকে তাকে বের করার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লড়াই করেছি। এই হামলার প্রতিবাদে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ইয়েমেনের জনগণ শুক্র ও শনিবার রাজধানী সানা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থনও ব্যক্ত করে। এই ঘটনার পর ইয়েমেন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। বারেন্টস সাগরে একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। একই সাথে বেলারুশের সাথে চলমান যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে রাশিয়ার সুখোই সু-34 বিমানগুলো বোমা বর্ষণের অনুশীলন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৯ সালে জানিয়েছিলেন, জিরকন ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও ৯ গুণ বেশি গতিতে উঠতে পারে। এগুলো জল এবং স্থলে ১০০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রুশ সংবাদ মাধ্যমগুলোর মতে এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। গত ১২ সেপ্টেম্বর থেকে বেলারুশের সাথে রাশিয়ার জাপাদ বা পশ্চিম নামে একটি যৌথ কৌশলগত সামরিক মহড়া শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া বা বেলারুশের উপর কোনো আক্রমণের ঘটনা ঘটলে সামরিক বোঝাপড়া এবং সমন্বয় বাড়ানোই এই মহড়ার মূল উদ্দেশ্য। মস্কো এবং মিনস্ক উভয়ই বলছে এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং কোনো ন্যাটো সদস্য দেশকে আক্রমণ করার উদ্দেশ্য তাদের নেই। তবে গত ৯-১০ সেপ্টেম্বর পোল্যান্ডে রাশিয়ার ড্রোন প্রবেশের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট ইস্টার্ন সেন্ট্রি নামে একটি অভিযান শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় নর্দার্ন ফ্লিটের অ্যাডমিরাল গোলভকো নামের যুদ্ধজাহাজ বা ফ্রিগেট থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়েল টাইম তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাতে লক্ষ্যবস্তুটি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও এই মহড়ায় দূরপাল্লা সাবমেরিন বিধ্বংসী বিমান এবং সু-34 বিমানগুলো নির্দিষ্ট লক্ষ্যে বোমা হামলার অনুশীলন করেছে বলে জানানো হয়েছে। জীবনে প্রথম অস্ত্র নেড়েচেড়ে দেখছেন ভেনেজুয়েলার এসব সাধারণ নাগরিকেরা, আর তাদেরকে অস্ত্র চালানোর প্রাথমিক ধারণা দিচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সাধারণ নাগরিকেরা আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণ নিচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর শনিবার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজধানী কারাকাসের একটি সামরিক ব্যারাকে প্রেসিডেন্সিয়াল গার্ড অফ অনারের সদস্যরা সাধারণ নাগরিকদেরকে অস্ত্র চালানো শেখান। এই নাগরিকরা বলিভারিয়ান ন্যাশনাল মিলিশিয়া নামে একটি স্বেচ্ছাসেবী বাহিনীতে নাম লিখিয়েছিলেন। ভেনেজুয়েলার গণমাধ্যম অনুসারে এই প্রশিক্ষণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200। নারীদেরও অস্ত্র ব্যবহারে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বলিভারিয়ান মিলিশিয়ার সদস্য ডোমাইকার তেরান।
নারীদেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তবে সাধারণত পুরুষরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে। এটি খুবই ব্যবহারিক এবং এই অস্ত্রগুলির ব্যবহার সহজ। আমরাও এই অস্ত্রগুলি পরিচালনা করতে পারি। অতীতে আপনি এসব খুব বেশি দেখতে পেতেন না, কিন্তু এখন আমরা এটি দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ৩১২টি ব্যারাকে একযোগে এই প্রশিক্ষণ শুরু হয়। দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে মাদক চোরাচালান দমনের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে, যার জবাবে প্রেসিডেন্ট মাদুরো দেশের সাধারণ মানুষকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত হতে বলেছেন। এই মিলিশিয়া বা নাগরিক বাহিনীটি ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর একটি অংশ। প্রশিক্ষণের দিনেই ভেনেজুয়েলার সরকার একটি উদ্বেগজনক ঘটনার কথা জানায়। তারা অভিযোগ করে, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার একটি মার্কিন যুদ্ধ জাহাজ তাদের দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে। সেখানে জাহাজটি একটি টুনা মাছ ধরার ভেনেজুয়েলান নৌযানকে থামিয়ে প্রায় ৮ ঘণ্টা ধরে সেটিতে অবস্থান করে এবং তল্লাশি চালায়। এই ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার টন্ডো এলাকার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাতের এই আগুনে সহস্রাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। ম্যানিলার সময় রাত ৮টার পর আগুনের সূত্রপাত হয় এবং এলাকার কাঁচা বাড়িগুলোতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় দমকল বাহিনীর একাধিক গাড়ি জ্বলন্ত বাড়িগুলোতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ব্যুরো অফ ফায়ার প্রোটেকশন এবং স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর কর্মীরা সারা রাত ধরে কয়েক ঘণ্টা চেষ্টার পর ১৪ সেপ্টেম্বর রবিবার ভোররাত ২টা ৪৬ আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়। সকাল ১০টা ১ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়। এই বিধ্বংসী আগুনে ১,১০০টির বেশি পরিবার তাদের বাসস্থান হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের স্থানীয় স্কুলগুলোতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে এবং সরকারি দপ্তরগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দমকল সুরক্ষা ব্যুরো জানিয়েছে, সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ফিলিপাইনে ভবন, বাড়ি এবং অফিসে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতার রেকর্ড রয়েছে। এর আগে গত অগস্ট মাসে ম্যানিলার চায়না টাউনে একটি ৫তলা অ্যাপার্টমেন্টে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছিল। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই একে অপরের উপর বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩৪০টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে সফল হামলা চালানোর খবর দিয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার প্রকাশিত এক রিপোর্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৪০টি ইউক্রেনীয় ড্রোনের পাশাপাশি ৩টি হিমার্স রকেটও ধ্বংস করেছে। তাছাড়া রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন কমান্ড পোস্ট, বিদেশি যোদ্ধাদের ইউনিট এবং ড্রোন সংরক্ষণাগারেও হামলা চালিয়েছে বলে জানানো হয়। রিপোর্টে আরও দাবি করা হয়, রুশ বাহিনী দিনিপ্রো পেত্রোভেস্ক অঞ্চলের নোভো নিকোলায়েভকা নামের একটি এলাকা দখল করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, কুপিয়ানস্ক শহর ও এর আশেপাশের এলাকার পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরও জানায়, রুশ সেনারা যে পাইপলাইন ব্যবহার করে কুপিয়ানস্কে আসত, তার নির্গমন পথও ইউক্রেনীয় সেনারা সুরক্ষিত করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে দিনিপ্রো পেত্রোভেস্ক অঞ্চলে রুশ বাহিনীর কাছ থেকে তারা একটি গ্রাম পুনরুদ্ধার করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা শনিবার জানায়, রাশিয়ার বাশকোর্তস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা শহরে অবস্থিত একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দাবি, ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত হানে, যার ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়। কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়। তবে বাশকোর্তস্তান অঞ্চলের প্রধান রেডিও খাবিরভ দুটি ড্রোন দিয়ে তেল শোধনাগারে হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, হামলার ফলে আগুন লেগেছিল, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কারখানার কাজ স্বাভাবিকভাবেই চলবে বলে নিশ্চিত করেন তিনি। বিশাল এই পাত্রে রান্না হচ্ছে ২২,০০০ লিটার সমপরিমাণ ভাত। সাধারণ ভাত নয়, ঐতিহ্যবাহী আফ্রিকান খাবার জলফ রাইস। বিশাল এই কর্মযজ্ঞের জন্য পাত্র তৈরি করা হয়েছিল বিশেষভাবে। এটি ৬ মিটার চওড়া এবং উচ্চতাও ৬ মিটার। এর ধারণ ক্ষমতা ছিল ২২,০০০ লিটারেরও বেশি। এই রেকর্ড গড়ার চেষ্টার পরিকল্পনা করতে সময় লেগেছে প্রায় ৯ মাস। শুধুমাত্র বিশাল পাত্রটি তৈরি করতেই কয়েক মাস সময় লেগে যায়।
নাইজেরিয়ার বিখ্যাত শেফ হিলদা ব্যাসি বিশ্ব রেকর্ড গড়ার এক বিশাল উদ্যোগে নেমেছেন। গত 12 সেপ্টেম্বর শুক্রবার তিনি বিশ্বের সবচেয়ে বড় পাত্রে ঐতিহ্যবাহী আফ্রিকান খাবার জোলফ রাইস রান্না করার চেষ্টা করেন। এই আয়োজনটি করা হয় হাজার হাজার মানুষকে খাওয়ানোর ক্ষমতা সম্পন্ন একটি পাত্রে। জোলফ রাইস একটি জনপ্রিয় পশ্চিম আফ্রিকান ভাতের পদ, যা মূলত টমেটো, মরিচ, পেঁয়াজ, লাল মরিচ এবং বিভিন্ন মশলার মিশ্রণে রান্না করা ভাত। এই আয়োজনটি জিনো ওয়ার্ল্ড জোলফ ফেস্টিভ্যাল নামে পরিচিত এবং এতে অংশ নেওয়ার জন্য কোনো প্রবেশ মূল্য ছিল না। হিলদার এই প্রচেষ্টা দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। দর্শক ও একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আরিয়েকে ওগুনমোলা এই উদ্যোগকে স্বাগত জানান। হিলদা ব্যাসি সাহসী একজন নারী। আমি সত্যি তার সাহস, তার দৃঢ় সংকল্পের প্রশংসা করি। আমি এটিকে খুব অনুপ্রেরণামূলক বলে মনে করি। এটি বিশ্বের সবচেয়ে বড় ভাতের পাতিল, তাই আমি চাই না এটি এলোমেলোভাবে রান্না করা হোক। হিলদা ব্যাসি এর আগেও বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। 2023 সালে তিনি টানা 100 ঘন্টা রান্না করে দীর্ঘতম কুকিং ম্যারাথনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের করে নেন। সেই সফলতার পর তিনি নাইজেরিয়া সহ সারা বিশ্বে একজন পরিচিত ব্যক্তিতে পরিণত হন। জোলফ রাইস রান্না করার এই প্রচেষ্টা সম্পর্কে হিলদার আছে অন্যরকম ব্যাখ্যা। আমরা সবসময় বলি নাইজেরিয়া আফ্রিকার জায়ান্ট, তাই আমি মনে করি আফ্রিকার দৈত্য হিসেবে আমাদেরই সবচেয়ে বড় পাত্রে জোলফ রাইস রান্না করে ইতিহাস তৈরি করা উচিত। আমার লক্ষ্য নাইজেরিয়ার খাবারকে চীনা খাবারের মতোই বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলদাকে তার এই নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানিয়েছে। রান্না শেষে সমস্ত প্রমাণ পর্যালোচনার জন্য তাদের কাছে পাঠানো হবে। সবকিছু যাচাই বাছাইয়ের পরেই চূড়ান্তভাবে কোনো নতুন রেকর্ডের ঘোষণা দেওয়া হবে।